পর্যন্ত করের আলোচনা করা হতো, মনে হতো যে এটা একটা কারিগরি বিষয়। কেন কখনোই অর্থ মন্ত্রণালয় রাজনীতিবিদ ছাড়া আর কেউ পরিচালনা করেন না? বাংলাদেশের আজকের যে লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ, এটা হচ্ছে অন্যতম কারণ হচ্ছে যে কর কাঠামোর সংস্কার সবসময় টেকনিক্যাল লোকরা করেছে। কিন্তু আমেরিকার বিপ্লব আমাদেরকে বলে যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, অ্যান্ড দ্যাট লিডস টু দি মেইন ইস্যুস, এই আনপ্যাকিং দি লো রেভিনিউ ইকুইলিব্রিয়াম। এবং সবগুলোই দেখেন যে প্রতিটি এখানে 6টি বিষয় উল্লেখ করা হয়েছে, এর 4টি কিন্তু পুরোটাই রাজনীতি সংশ্লিষ্ট। আমাদের মাথার মধ্যে কাজ করে যে রাজনীতিবিদরা কোনো কিছু বোঝেন না, আমরা অনেক জানি এবং আমরা কর ব্যবস্থার আমূল সংস্কার করে দেব। এটা কিন্তু ঠিক না। সেই জন্যেই রাজনীতিবিদরা রাজস্ব, আপনি দেখেন বাংলাদেশে কত টাকা খরচ করা হয়েছে, এটারও অডিট হওয়া দরকার। যে রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে কত টাকা খরচ করা হয়েছে, এটা কিন্তু হওয়া দরকার। যেমন কালকে আমি গোপালগঞ্জে গিয়েছিলাম, সুরম্য অট্টালিকা দেখেছি, কিন্তু মানুষ দেখিনি। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ প্রশ্নগুলো সবগুলোই কাঠামোগত এবং ব্যবস্থাগত। সেই জন্য আমি মনে করি যে রিফর্ম পাথওয়েতে 3টি বিষয় বলা হয়েছে, কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে রাজনীতি। এবং যে দেশের রাজনীতি যেভাবে পরিচালিত হয় সেই দেশের কর কাঠামো সেভাবেই পরিচালিত হয়। এবং আমরা যদি খেয়াল করি, কেন তলানিতে, কেন এটা লজ্জার, কেন এটা আমাদের জন্য এরকম? কারণ এখানেই উল্লেখ করা আছে পৃষ্ঠপোষকতার সংস্কৃতি, অর্থাৎ পুরোটা হচ্ছে এসআরও বাণিজ্য। অর্থাৎ আপনি বলবেন আপনি পৃষ্ঠপোষকতায় সংশ্লিষ্ট হবেন এবং আপনাকে কর অব্যাহতি দেওয়া হবে। এর তো ভরি ভরি নজির আছে। এবং এটাই মূল অসুখ। অসুখটা হচ্ছে যে রাজনীতির ভাবে, অর্থাৎ বৈধতা থাকবে না, যেটা আমেরিকা বিপ্লবের মূল সূত্র ছিল, যে আপনাকে যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে কর দেয়া যাবে না। এবং তাই তো যে আমি গোপালগঞ্জে যেটা দেখলাম, তা এখন কিভাবে উৎসাহিত করব নাগরিক কর দেবে। কারণ নাগরিক তো দেখতে চায় তার করের টাকা কোথায় ব্যয় হয়। এটাই মূল রোগ। এবং এটা ধন্যবাদ যে জিল্লুর ভাই মূল আলোচনায় এসছে। আমরা কেন আসলে সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলি, সামাজিক চুক্তি কেন ভেঙে পড়েছে, কেন আজকে দরকার হচ্ছে এই বিষয়গুলো আমি জানি না। তবে আপনাদেরকে এটা বলতে পারি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমরা এবার যে বাজেট ঘোষণা করব সেইখানে আমরা দেখতে পারবো যে রাজনৈতিকভাবে আপনি যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন তাহলে করের কাঠামোর কি পরিবর্তন হয়। এই পরিবর্তন কিন্তু কোনো কারিগরি প্রকল্পের সহায়তা বা উপদেশ থেকে আসবে না। এটা কিন্তু আমি পরিষ্কার বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ঘন্টার পর ঘন্টা প্রতিটি করের বিষয়ে শুনছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন। এইটা হচ্ছে মূল জিনিস। রোগটা আমাকে উপশম যদি করতে হয় তাহলে রোগ কোথায় হয়েছে সেই জায়গায় যেতে হবে। কারণ অব্যাহতিটা তো সর্বোচ্চ পর্যায়ে হয়েছে। এই যে এসআরওর কালচারটা সর্বোচ্চ পর্যায়ে হয়েছে। এখন কেউ যদি এসে আমাকে উপদেশ দেন সব জায়গায় ভ্যাট দিতে হবে একই হারে, তাহলে আর একদিকে যদি বলেন দারিদ্র বেড়ে যাচ্ছে, আর একদিকে বলেন যে 15% কর দিতে হবে, সারা পৃথিবীতে কোথায় কোন দেশে একই হারে ভ্যাট দেওয়া হয়? তাহলে তো হিসাব করলে দেখা যাবে যে 15.9 মিলিয়ন পিপুল উইল গো ডাউন দি poverty line. That's what World Bank says.
সো আমরা আসলে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে 5টি বিষয়, যেটি খুবই আলোচনার বিষয়। তার মানে হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, এবং রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে এবং জনগণের কাছে যদি জবাবদিহিতা থাকে, তাহলেই কিন্তু করের সংস্কৃতি আসবে। এবং করের সংস্কৃতি না, কারণ নাগরিক তো জানতে হবে যে তার করের অর্থ কি কারণে ব্যয় হয়। নাগরিক যদি দেখে যে তার করের অর্থ বৈধতাহীন একটা সরকারকে ক্ষমতায় রাখা, পৃষ্ঠপোষকতা বজায় রাখা এবং লুটপাট করা, তাহলে নাগরিক কেন কর দেবে? এটা কিন্তু কোনো গবেষণা রিপোর্টে বলা হয়। আমরা যেটা দেখতে চাই সেটাই হচ্ছে মৌলিক কাজ, যেটা আমাদের বলেছেন। নাগরিক কর দেবে যখন হচ্ছে দেখবে তার আপনার শিক্ষা খাতে এইরকম দারিদ্র নেই। 51% লার্নিং পভার্টি। কিন্তু আপনি বিল্ডিং দেখেন, বিল্ডিংয়ে ভরে গেছে। আপনি কোন দেশে কর দেবে যেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী যা এমপ্লয়ারের দরকার সেই দক্ষতা নেই? কোন দেশে আপনাকে কর দেবে যখন দেখবে যে তার সিটি কর্পোরেশন তার ময়লা পরিষ্কার করে না? কোন দেশে কর দেবে যখন সে দেখে যে তাকে শুধু হয়রানি করা হয়? তাহলে হয়রানি যে শব্দটা ব্যবহার করা হয়েছে খুব উপযুক্ত শব্দ। তাহলে হয়রানির কারণটা আমাদের ব্যাখ্যা করতে হবে, যে সংযুক্তি এবং বিযুক্তি, কোথায় সংযুক্তি থাকবে এবং কোথায় বিযুক্তি থাকবে। অর্থাৎ আমাকে বিযুক্তি করতে হলে পুরোটা ডিজিটাইজেশন করতে হবে, এবং আমাকে পুরোটা এমনভাবে করতে হবে ক্যাশলেস, অর্থাৎ ট্রানজ্যাকশনগুলো আমরা ধরতে পারি। আপনি দেখেন ধানমন্ডি 7 মসজিদ রোডে যান, বনানী 11 নম্বর রোডে যান, কোপে বিফ পাবেন, কিন্তু ভ্যাট কি পাচ্ছেন? পাচ্ছেন না। আপনি যদি যান, এই যে পরিমাণে রেস্তোরাঁ হয়েছে, কি ভ্যাট দিচ্ছে? ভ্যাট দিচ্ছে না। তাহলে আমরা কি করতে হবে, যে আমরা যাতে ভ্যাট দিই। এর মানে নয় আমাদের সবাই সব কিছু হচ্ছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন স্ক্যানার তো চির রোগে আক্রান্ত এবং স্ক্যানার কাজ করে না, খুবই ঠিক। আবার এটাও ঠিক যে আমাদেরকে আসলে এই সংযুক্তি এবং বিযুক্তি, তা আমরা ক্রমাগতভাবে যেটা আমরা চাচ্ছি, একটা হচ্ছে ডিজিটালাইজেশন করছি। 2 নম্বর আমরা যেটা করার চেষ্টা করছি, এটা রিস্ক বেস অডিটিং সিস্টেমের মধ্যে আনছি। অর্থাৎ হচ্ছে যে আমরা যে অডিটিং আগেটা ছিল, সেই অডিটিংই তো মুশকিলটা হতো, তা আমরা এটাকে রিস্ক ম্যানেজড অডিটিংয়ের মধ্যে যাচ্ছি। আমরা 3 নম্বর যেটা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আপনার যে মূলত অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো হচ্ছে কোন এইচএস কোডের, যদি কাস্টমস হয় তাহলে কোন এইচএস কোডের মধ্যে আপনাকে ঝামেলা দিচ্ছে, তাই তো? তাহলে আপনাকে সেগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক হবে কিভাবে? এখন আসেন, আপনাদের ব্যবসার কথা আমি আর 2 মিনিট বলবো, কারণ আমাকে যেতে হবে, তা না হলে আপনাদের সাথে অনেকক্ষণ। প্রথম হচ্ছে যে গ্রোথ প্রমোশনের 1 নম্বর শর্ত হচ্ছে যে পলিসি প্রেডিক্টেবিলিটি, অর্থাৎ যে করটা দেয়া হচ্ছে সেটা কয় বছরের জন্য। তা আপনি দেখেন রাজনৈতিকভাবে কারিগরি না হয়ে এবার দেখেন বাজেট। So we are moving from this technocentric solution that has harmed the country, period. So আমাকে সেই জন্য আমি খুবই অনুপ্রাণিত বোধ করছি যে এই আলোচনাটা হচ্ছে যেখানে আমাদের গোড়ায় গলদ। তাহলে আমাকে কি করতে হবে? পলিসি প্রেডিক্টেবিলিটি। তাহলে লেটস সি অ্যান্ড ওয়েট, যে 5 বছর তো ন্যূনতম দরকার। তা আমরা দেখি কি হয়। দ্বিতীয়, আমরা দেখি যেটা আমাদের বলা হয়েছে যে আপনার রপ্তানির বহুমুখীকরণ করতে হবে। দ্বিতীয় ইন্ডিকেটর রপ্তানির বহুমুখীকরণ। তাহলে আমরা দেখি যে রপ্তানি বহুমুখীকরণের জন্য কি পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয়, আমাদেরকে বলা হচ্ছে যে আপনার কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, রাইট?
These are indicators. কারণ ইজ অফ ডুইং বিজনেস আমরা ওয়ার্ল্ড ব্যাংকের দেখছি, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন হিউজলি ডিসক্রেডিটেড। সো দিস ইজ টাইম আমার দেশের উপর কায়দা করে এটা করতে হবে। সো আমাকে 3 নম্বর দেখতে হবে যে আসলে যে বিনিয়োগটা করছেন তিনি অন্য দেশের সাথে আমাদের দেশের কর কাঠামোর অ্যাডজাস্টমেন্টটা কি হচ্ছে। দ্যাটস দি থার্ড ইন্ডিকেটর এ বিজনেস পারসন ওয়ান্টস টু সি। লেটস সি। সো আপনারা যে ইন্ডিকেটরগুলো বলছেন লেটস সি, এবং আমরা কিভাবে করতে পারি। কারণ এটা তো হচ্ছে যে ইউ অ্যান্ড আই নো, ইটস উই। কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ হচ্ছে এটা আমরা, আপনি টেবিলের ও পাশে আর আমি এই টেবিলের ও পাশে না। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উই আর ওয়ার্কিং টুগেদার। সো আমরা যেগুলো বিজনেসের ইন্ডিকেটর সেগুলো দেখি, এবং যদি আরও বাজেট ঘোষণার পরে আরও এই সমস্ত ইন্ডিকেটরগুলো ঠিক করতে হয় ডিরেগুলেশনের, আমরা সেগুলো করবো। আমরা 5টা বললাম হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। এখন আসি হচ্ছে যে সোশ্যাল প্রোগ্রেসের ক্ষেত্রে, এটা খুবটা গুরুত্বপূর্ণ। কারণ যে দেশের লার্নিং পভার্টি 51%, এবং যে দেশে হচ্ছে যে আপনার স্বাস্থ্য খাতে যা ব্যয় বরাদ্দ দেওয়া হয় সেই ব্যয় বরাদ্দ পার হয় না, যেটাকে আমি নাম দিয়েছি জুন সিনড্রোম। দেখলাম পত্রিকাগুলো খুব বেশ জুন সিনড্রোমে আছে, যে সব খরচ করে, তো সেইখান থেকে আমাকে বাড়াতে হবে। তার মানে হচ্ছে যে আমাকে তো ইশতেহারে আমি বলেছি যে 5% যেতে হবে। নিঃসন্দেহে সবচেয়ে বড় লাভ দেবে, মানে আমার সহকর্মী আছে স্বাস্থ্য খাতে, নিঃসন্দেহে। কারণ আমাকে তো জনগণের কাছে প্রদত্ত ওয়াদা কোনো খেলাপ করা যাবে না। আমাকে যেমন আমানতকারীর আমানত খেয়ানত করা যাবে না, ঠিক একই কায়দায় ওয়াদা খেলাপ করা যাবে না। তাহলে আমাকে সক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য আপনি খেয়াল করেন যে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, এটা আমাদের ইশতেহারের 3য় অধ্যায়। 3য় অধ্যায় শুধু বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নের কথা বলা হয়নি, তার সাথে আর একটা শব্দ যোগ করা হয়েছে, সেটি হচ্ছে যে টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা। কারণ যদি টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা না থাকে তাহলে এই কাজ করা যাবে না। সেই জন্যে আমরা এবার জিল্লুর ভাইও সদস্য, আমরা যে পঞ্চবার্ষিকী, প্রফেসর মুস্তাফিজও সদস্য, পঞ্চবার্ষিকী ডক্টর জাহিদ রহমান, আমরা ইনক্লুসিভ সৈয়দ নাসিম মঞ্জুরও সদস্য, আমরা একটা ফ্রেমওয়ার্কে যাচ্ছি, লিভিং ডকুমেন্ট। কারণ ওনারা একমত হয়েছেন 2য় সভায় যে প্ল্যান ডকুমেন্টটা হতো তাদের ভাষা আমি বড় করে বলছি যে পরের দিন এটা মৃত ডকুমেন্টে পরিণত হতো। তা আমরা সেটা লিভিং ডকুমেন্টে যাচ্ছি। সেই জন্য আমরা মনে করছি যে আপনার বিশেষ করে আর্থসামাজিক খাতে আমাদেরকে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য আমাদের পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা যে পরিকল্পনা, যেটাকে ঠুটো জগন্নাথে পরিণত করা হয়েছিল, বা অনেকে বলে থাকেন আমি ঠিক জানি না, যেটা একটা ডাম্পিং গ্রাউন্ড ছিল, তো সেইটাকে আমরা আবার নিয়ে আসছি। এবং সেইখানে আমরা যেটা করার চেষ্টা করছি যে 4টি সংস্কার করার চেষ্টা করছি। অর্থাৎ প্রোগ্রামিং কীভাবে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা কী হবে, কারণ ভূত তো ইমপ্লিমেন্টেশনের মধ্যে, তারপরে তৃতীয়টা আমার মনিটরিং কিভাবে হবে, এবং চতুর্থটা যেটা লুকো ছাপার খেলা, সেটা হচ্ছে আর ডাটা দেওয়া হবে না। কারণ আপনি তো তাহলে হিসাবটা ধরে ফেলবেন, বয়ানটা তো আপনি বন্ধ করে দিতে পারবেন। সেই জন্য আমরা ওপেন ডাটা, এবং আমরা দ্রুত, জিল্লুর ভাইও এই টাস্কফোর্সে ছিলেন, আমরা দ্রুত কিন্তু বিবিএস এর ডাটা ওপেন করে দেব। কারণ যে প্রতিষ্ঠান, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে উল্লেখ করেছেন যে প্রতিষ্ঠান যদি আমি আমার তথ্য জনসাধারণকে অবহিত না করি তাহলে হবে কীভাবে। তাহলে আমরা এই 4টা ক্ষেত্রে সেই জন্যে এই প্ল্যানের ফ্রেমওয়ার্ক বলছি, এবং এই 4টা জিনিসকে গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ আমাদেরকে এটা করতে হবে। আমি শেষে যেটা বলবো, এবং এটা শেষ করে আমি অনেক বিষয় বলতাম, সেটি হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে
সামাজিক অগ্রগতি যদি না হয়, তাহলে সামাজিক অগ্রগতি দরকার কেন? কারণ বৈষম্যহীনতা সারা পৃথিবীর গবেষণা বলে যে স্বাস্থ্যসেবা যদি প্রাথমিক স্তরে বিনা পয়সায় দেয়া যায়, তাহলে আপনার বৈষম্য নিরসন করা যাবে। আমরা সেই জন্যে প্রাথমিক। আর একটা জিনিস সারা পৃথিবী বলে যে যদি নারী স্বাস্থ্যকর্মী থাকে তাহলে বাড়িতে বাড়িতে যেতে পারবেন এবং তারা স্বাস্থ্য বিশেষ করে ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে পারবেন। ঠিক একই কায়দায় শিক্ষা ব্যবস্থায় কোনো আনন্দ ঘনতাময় না থাকলে এবং বর্তমান পরিস্থিতির সাথে যদি খাপ খাইয়ে না করা হয়, বড় বিল্ডিং করলে তো হবে না। তার মানে হচ্ছে যে একদিকে যেমন হচ্ছে যে আমাদের অভিগম্যতা বা অ্যাক্সেস বাড়াতে হবে, তার চেয়ে বেশি করে বাড়াতে হবে হচ্ছে গুণ। সেই জন্য আমরা ওই বাজেটের ক্ষেত্রে, বরাদ্দের ক্ষেত্রে এই বিষয়গুলো চিন্তা করছি। আর ক্রেডিবল এবং সিকোয়েন্স রিফর্ম যেটা বলেছেন, এইখানে একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে কেউ অস্বীকার করবে না যে আপনার রাজস্ব ব্যবস্থার মধ্যে পার্থক্য, মানে একটা বিভাজন হওয়া দরকার, অর্থাৎ নীতি গ্রহণ এবং বাস্তবায়ন। এখন সেটা কি সরকারের বিভাগ হবে না অন্যান্য দেশে চালু আছে, যেমন হচ্ছে সেইখানে একটা ইন্টারনাল রিসোর্স ডিভিশন আছে, আবার আপনার সেন্ট্রাল রেভিনিউ বোর্ড আছে, সেন্ট্রাল ট্যাক্সেশন সার্ভিস আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবার এনবিআর এর চেয়ারম্যান। এটা একটা, মানে আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি। তাহলে আমাদেরকে সংস্কারটা করতে হবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে এবং সেটার ব্যাপারে কিন্তু আমরা খুবই সিরিয়াস, যার ফলে একটা কমিটি হয়েছে এবং কমিটি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। কারণ আমরা মনে করি যে সংস্কারটা খুবই জরুরি বিষয়, কিন্তু সংস্কারটা বাংলাদেশের কায়দায় করতে হবে এবং আমাদের যে আমলাতন্ত্র আছে তার সাথে আমাকে নেগোশিয়েট করতে হবে। খুব ভালো লাগছে জিল্লুর ভাই যখন বলেছেন যে ট্রেড অফস, দিস আর ট্রেড অফস। আমাকে তো ট্রেড অফ করতে হবে যে এইখানে আপনি অনেকগুলো বিষয় জিয়ে আছে, এই জিয়ানো বিষয়গুলোর মধ্যে তো আমাকে দেখতে হবে যে বাংলাদেশের আমলাতন্ত্র কিভাবে গঠিত এবং তার রসায়নটা কি এবং এই রসায়ন কিভাবে কাজ করে। কিন্তু যেটা আমরা নিশ্চিত করে বলতে পারি সেটি হচ্ছে যে অবশ্যই নীতির সাথে বাস্তবায়ন এর আপনার পৃথক ঘটনা ঘটবে। তা আমি মনে হয় আমার আর এক জায়গায় যেতে হবে, বেশ অনেকক্ষণ আমার ইচ্ছা ছিল থাকার, কিন্তু এটা একটা চমৎকার উদ্যোগ। কারণ এই রোগটা ছিল হচ্ছে রাজনৈতিক এবং পতিত সরকার এই রোগটাকে এমনভাবে একটা করে গেছে, সেইটার থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং আমরা আশা করি, যেটা আমার জনাব মামুন রশিদ বলেছেন, আমাদের তো রাজস্ব হার বাড়ানো যাবে না। ফটোকার্ড প্লিজ, আমি কিন্তু বলি নাই হার বাড়ানো হবে। আমি বলেছি যে অভ্যন্তরীণ সম্পদ, সেটা করের ক্ষেত্রে হোক অথবা কর বহির্ভূত রাজস্ব হোক, দুটো ক্ষেত্রেই আমরা পরিমাণ বাড়াবো, হার বাড়াবো না। এবং সেটার প্রমাণ পাওয়া যাবে হচ্ছে আপনার এই জুলাই মাসে। কারণ আমরা তো দেখব যে আমরা লক্ষ্য করেছি যে গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের 2% প্রবৃদ্ধি হয়েছিল। এখন কত শতাংশ হবে তার মাধ্যমেই তো বোঝা যাবে যে আমরা সংস্কারের দিকে যাচ্ছি কিনা। তা আমি মনে করি যে আমাদের পুরো ব্যবস্থাকে মাপতে হবে আপনার, সেটা হচ্ছে ইন্ডিকেটরগুলো ধরতে হবে এবং ইন্ডিকেটরগুলো আমরা কি করতে পারি। অসংখ্য ধন্যবাদ জিল্লুর ভাই এবং আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। মাননীয় উপদেষ্টা, একটা কোশ্চেন করা যাবে? প্রশ্ন শুন। কোশ্চেনটা হচ্ছে যে আপনারা তো 9 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন, আর 2014